আপনারা দেখছেন স্টিক নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট লেখক শিবশঙ্কর দাস। আজকে আমরা এই সাক্ষাৎকারে জানব তার লেখক হয়ে ওঠার গল্প, তার সাহিত্য চর্চার প্রতি ভালোবাসার গল্প। শিবশঙ্কর দা, আপনাকে স্টিক নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্টিং নিউজকে অসংখ্য ধন্যবাদ। শিবশঙ্কর দা, আপনাকে আমার প্রথম প্রশ্ন, বিভিন্ন পত্র পত্রিকায় আপনি নিয়মিত লিখছেন, বিভিন্ন পত্র পত্রিকায় আপনার লেখা ছাপানো হচ্ছে, আপনার ইতিমধ্যে কবিতার বই প্রকাশ হয়েছে, বিভিন্ন সংকলনে আপনি লিখছেন, কখনো কবিতা লিখছেন, কখনো প্রবন্ধ লিখছেন, কখনো গল্প লিখছেন। এই যে সাহিত্য চর্চার প্রতি আপনার আগ্রহ কবে থেকে জন্মালো? দেখো, সাহিত্য চর্চার প্রতি আগ্রহ কবে থেকে জন্মালো এই কথাটা বলতে গেলে আমি একদম সেই ছোটবেলার দিকে যাই। আচ্ছা। যখন স্কুলে ভর্তি হই, যখন আমি কবিতার বই বা গল্পের বই, পাঠ্য বই থেকে যখন পাঠ করতাম, তখনই আমার ভেতরে একটা অন্য আকর্ষণ কাজ করত। বিশেষ করে আমার মা এবং বাবা এই বিভিন্ন বিষয়ে গল্প বলতে খুব ভালোবাসতেন। সেটা পৌরাণিক গল্প হোক বা ধর্মীয় অন্য গল্প হোক অথবা সামাজিক গল্প হোক, তারা অনেক বই পড়েছেন। সেখান থেকে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন গল্প বলতেন। এই যে গল্প বলা থেকে আমার ভেতরে যেন একটা গল্পের প্রতি আকর্ষণ এসে গেল, আর কবিতার প্রতি আকর্ষণ এসে গেল সে তো রবীন্দ্রনাথ থেকেই। কেননা রবীন্দ্রনাথের কবিতা পড়ার পর থেকেই আমার ভেতরে কেমন যেন একটা কাজ করত। তো শুরুর দিকে রবীন্দ্রনাথকে, তার পাশাপাশি নজরুল, সুকান্তর কবিতা, এগুলো পাঠ্য বই থেকেই। তখন তো সত্যি কথা বলতে আলাদা করে বই কিনে পড়ার মতো পরিস্থিতি ছিল না, বিভিন্ন পাঠ্য বইয়ের গল্পগুলোই আমি পড়তাম। আমার মনে পড়ে যে স্কুল থেকে যখন আমি পাঠ্যসূচি বা পেতাম, যখন বাংলা বইটা হাতে পেতাম, ইংলিশ বইটা হাতে পেতাম, তখন আমি গল্পগুলো কিন্তু 7 দিনের মধ্যে সমস্ত বইটা শেষ করে ফেলতাম। আচ্ছা। যে ইংলিশ বইটাই হোক বা বাংলা বইটাই হোক, সবটাই আমি শেষ করে ফেলতাম। ফলে গল্পের প্রতি আমার আকর্ষণ যেন খুবই একটা ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে। বিভিন্ন সেই সময় গল্পের বই কেনার মতো তো পরিস্থিতি ছিল না। ফলে দোকানে গিয়ে যখন দেখতাম যে কোনো বই ছিঁড়ে জিনিস বিক্রি হচ্ছে, তখন যদিও সেটা গল্পের বই হতো, আমি তার কাছ থেকে যেভাবেই হোক অনুনয় বিনয় করে চেয়ে নিয়ে আসতাম গল্পগুলো পড়ার জন্য। আচ্ছা। নিয়ে আমি তাকে আবার ফেরত দিয়ে দিতাম, যে আমি তোমাকে কদিন পরে ফেরত দিয়ে যাচ্ছি। এই করে করে কিন্তু আমি গল্পের বইয়ের প্রতি আমার আগ্রহটা জন্মেছে। এরপরে যখন বড় হলাম, তখন তো লাইব্রেরি মুখী হলাম, তখন বিভিন্ন গল্পের বই লাইব্রেরি থেকে এনেও পড়তাম। আমি আপনার একটা বই পড়েছিলাম, মানে একটা সংকলন পড়েছিলাম, প্রোগ্রেসিভ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল। এই বাঙালির যে উদ্বাস্তু জীবন, তাদের যে ইতিহাসটা, সেখানে অনেকগুলি পাতা নিয়ে আপনার লেখা রয়েছে এবং তাতে ধুবুলিয়ার যে উদ্বাস্তু জীবন, সেই ইতিহাস আপনার সেই লেখায় উঠে এসেছে। এই যে তথ্যভিত্তিক লেখা, এই গবেষণামূলক লেখা, এই লেখাগুলি লিখতে গিয়ে যে পরিশ্রমটা করতে হয়, যে তথ্যগুলো সংগ্রহ করতে হয়, এই তথ্যধর্মী গবেষণাধর্মী লেখার প্রতি আপনার আগ্রহটা কিভাবে আসলো? এটা একটা ভালো কথা বলেছো। ছোটবেলা থেকে কবিতা লিখতাম, গল্প লিখতাম, কোথাও প্রকাশিত হতো, বা এখনো পর্যন্ত আমি যতগুলো পাঠিয়েছি তার প্রায় ধরো 90% প্রকাশিত হয়েছে। আচ্ছা। 10% হয়তো রিজেক্টেড হয়েছে, সেই গল্পগুলো আবার অন্য কোথাও প্রকাশিত হয়েছে। ডাইরেক্ট পাঠানোর ক্ষেত্রে কথা বলছি। তা এবার প্রশ্ন হচ্ছে যে আমার এই জাতীয় গবেষণাধর্মী লেখার প্রতি আগ্রহ জন্মালো কবে? এটা জন্মালো একটু অন্য আঙ্গিক থেকে এবং আঞ্চলিক ইতিহাসের। হ্যাঁ, এটার একটাই কারণ, আমার পূর্বপুরুষ ডিসপ্লেসড পূর্ববঙ্গ থেকে, তারা 48-49 সালের প্রথম দিকে এখানে আসেন। ফলে তারপরে তারা বিভিন্ন জায়গা ঘুরে ধুবুলিয়াতে এসে ঠাঁই নেন। আমার জন্ম ধুবুলিয়াতে। তো সেখানে যখন ছোটবেলার কথা আমি বাবা মার মুখে শুনতাম, এই শুনতে 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 ঠিক ভিতরে কেমন একটা ফিল করতাম, ঠিক কি করুন কাহিনী, ধুবুলিয়ার উদ্বাস্তু জীবন কি করুন। তো তখন বিভিন্ন
উপন্যাসও পড়লাম। তখন সেখানে সেই উদ্বাস্তুদের যে জীবন, সেটা বিভিন্ন, যেমন বকুলতলা পিএল ক্যাম্প বা অন্যান্য যে বই রয়েছে, তা সেখান থেকে আমার মনে হলো ধুবুলিয়ার উপরেও তো এই যে করুণ কথা, এটা এর আগে কেউ এভাবে লিপিবদ্ধ করেনি। ধুবুলিয়ার উপরে লিপিবদ্ধ করেছেন অনেকেই তার নিজস্ব আঙ্গিক থেকে। সার্বজনীন যে একটা ধুবুলিয়ার কথা তুলে আসা, কারণ ধুবুলিয়া একটা সময় ছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বৃহত্তম উদ্বাস্তু ক্যাম্প। তো সেখানে 1 লাখ মানুষ একটা ক্যাম্পের ভিতরে আসে। তো তাদের দুঃখ কষ্ট, তাদের সেই সময়ের জীবন জীবিকা কেমন, তখন এই যে ভেতরে একটা আঁচ জেগে উঠলো, তখন আমি সেই পুরোনো দিনের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করলাম। আচ্ছা, যে ধরুন অনেক পুরনো, যে ধুবুলিয়ার শুরু থেকে দেখেছে। ধরো ধুবুলিয়ার যে পুরনো মানুষ, ধুবুলিয়া শুধু উদ্বাস্তু ক্যাম্প হিসেবেই এখন কিন্তু পরিচিত, কিন্তু ধুবুলিয়ার আগে একটা ইতিহাস তো রয়েছে। আচ্ছা, ধুবুলিয়ার একটা গ্রাম, সেই গ্রাম 1938 সালে দুম করে সেই সময় মিত্রবাহিনী তারা সমস্তটা দখল করে নিয়ে সেখানে একটা এয়ারবেস। শিবশঙ্কর দা, আমি যেহেতু আপনার বইটা পড়েছি, আমি সেই বইয়ের ইতিহাসটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি যে আপনার আগ্রহটা কেমন ভাবে এটা জন্মালো, তার উত্তর আমি কিন্তু পেয়ে গেছি। আবার প্রশ্নটা হচ্ছে যে আপনার ওই বইতে আমি যেটা দেখেছি যে উদ্বাস্তু হয়ে আসার পরে তারা কিভাবে এখানে সার্ভাইভ করলো, জীবন ধারণ করলো, কোন কোন পেশায় গেল, তখনকার ভৌগোলিক চিত্রটা কেমন ছিল, কিভাবে ধুবুলিয়ার নাম হলো, কিভাবে সেই তাতে লিখিত রয়েছে যে এভাবে ধুবুলিয়াতে কালী পুজোর এত প্রচলন হলো। পুরো ধুবুলিয়ার ইতিহাসটা কিন্তু ওখানে রয়েছে। তো এটা একটা আপনার, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা উল্লেখযোগ্য কাজ। আমার পরবর্তী প্রশ্ন হলো যে আপনার লেখা এ পর্যন্ত কোন কোন পত্রিকায় বা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে? দেখো, সে কথা বলতে গেলে প্রথম শ্রেণীর প্রায় অনেক দৈনিকেই, নাম করে বলতে গেলে নাম করে আনন্দবাজারের আনন্দ মেলা, পাক্ষিক আনন্দ মেলা, ছেলেবেলা বা এই জাতীয় অনেক ম্যাগাজিন বা দৈনিকে আমার কিন্তু লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন লিটল ম্যাগে কিন্তু আমার কবিতা প্রকাশিত হয়েছে। লিটল ম্যাগে আমি খুব একটা গল্প পাঠাইনি, ফলে লিটল ম্যাগে কিন্তু আমার কবিতাই প্রকাশিত হয়েছে বেশি। তো গল্প প্রকাশিত হয়েছে দৈনিক বা অন্য কোনো ম্যাগাজিন গুলোতে। আপনি যেমন বাংলাতে লেখেন, ঠিক তেমন ভাবেই ইংরেজিতেও গল্প লেখেন। তা আমার প্রশ্ন হলো, সবাই যখন আপনার গল্পের প্রশংসা করে, তখন আপনি প্রবন্ধ, গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন, গল্প লিখছেন, কবিতা লিখছেন, কোনটা আপনাকে বেশি টানে? দেখো, মনের দিক থেকে প্রথম দিকে টানটা পেতাম কবিতার প্রতি। আচ্ছা, গল্প আমি লিখতে পারবো এটা আমার মনে হতো না, কিন্তু কবিতা লিখতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন জন, আমার হিতাকাঙ্ক্ষী যারা, তারা যখন আমার গল্পটা শুনতো তখন বলতো তোমার গল্পেরই কিন্তু হাত, কবিতার ঠিক নয়। এটা শোনার পর থেকে আমি গল্পের দিকেই মন দিলাম বেশি। আচ্ছা, তো এই ব্যাপারে আমি কয়েকজনের নাম তো করতেই পারি। আমার অনুজ প্রতিম চৈতন্য দাস, আমার সিনিয়র যিনি শ্যামপ্রসাদ ঘোষ, এরা তো আমাকে অনুপ্রাণিত করেই। পাশাপাশি বন্ধু প্রতিম সিনিয়র অনিমেষ রায় রয়েছে স্বপন পাল, শম্ভু পাল, যিনি ছড়া কবিতার ব্যাপারে খুবই অনুপ্রাণিত করে, সুভাষ মুখার্জি। আর গল্পের ব্যাপারে আরো বেশি যিনি একজন আমাকে অনুপ্রাণিত করেছে, দেবদুলাল কুন্ডু। আর একজন রয়েছেন যিনি আমাকে বারবার বলতেন যে তুমি কবিতা লিখো না, আচ্ছা, গল্প লেখো। তিনি চাপার আনন্দম পত্রিকার রামপ্রসাদ মুখোপাধ্যায়। এরা কিন্তু আমাকে বারবার অনুপ্রাণিত করতেন, বা রামপ্রসাদ বাবু কিন্তু বারবার বলতেন তুমি গল্পে থাকো, এবং আপনার গল্পটাই আমার ভালো লাগে। আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কেন লেখেন? এইটা একটা ভালো প্রশ্ন করেছো যে কেন লিখি। দেখো, আমি একটা কবিতা লিখেছিলাম। কেন কবিতা লিখি? আচ্ছা, তো সেই কবিতার লাইনগুলো আমি সবটা বলছি না, কিন্তু হঠাৎ করে আমার ভেতর থেকে যেন চলে এলো যে কোনো একজনকে
সামনে দেখি, দেখলে যেমন একটা লাইন রয়েছে যে তোমার বাগালের চিবুকের নিচে তিলটি দেখলেই আমার ভেতরে কবিতা চলে আসে আর লেখা হয়ে যায়। আচ্ছা, কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে কিন্তু আমার ঠিক এরকমই একটা ফিলিংস। তোমার সঙ্গে আমি কথা বলছি, কথা বলতে বলতে কোনো একটা কথা তুমি বললে, এরপরেই মনে হচ্ছে এরপরে বোধহয় এই একটা ঘটনা আছে, তখনই আমার কিন্তু ভেতরে গল্পটা তৈরি হতে শুরু করে। একটা সময় প্লটলেস গল্প হতো, এই নিয়ে কিন্তু খুব আন্দোলন হয়েছে। আমি সেই প্লটলেস গল্প তখন লিখেছি। আচ্ছা, কোনো প্লট নেই কিন্তু গল্প হয়ে উঠছে। এটা প্লটলেস গল্প নিয়েও একটা হয়েছিল, আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না। তো গল্প কিন্তু স্বাভাবিকভাবেই আমি যদি বাইরে বেরোই, মানুষের সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে তার আচার আচরণ, পারিপার্শ্বিকতা সমস্ত কিছু দেখতে দেখতেই কিন্তু গল্প ভেতরে জন্মে যায়। কবিতার মতোই গল্পও কিন্তু জন্মায়। আপনার গল্প ছাপা অক্ষরে কবে প্রকাশিত হয়, কোথায় হয়? প্রথম গল্প আমার যতটা মনে পড়ছে, একটা গল্প, সেটি বড় গল্প নয়, ছোট গল্পই প্রকাশিত হয়েছে দৈনিক প্রতিদিনে। দৈনিক প্রতিদিনে প্রথম গল্প। তো তারপরে একটা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, কিন্তু বেশিরভাগটাই দৈনিক এবং কলকাতার কয়েকটা বড় লিটল ম্যাগ রয়েছে তাদের। যতদূর জানি যে আপনার একটা বই প্রকাশিত হতে যাচ্ছে, সেই সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, দেখো, আমি এই একটা ব্যাপারে মানে খুবই কুড়ে। আমার 2-3টে পাবলিশারের সঙ্গে কথাও হয়েছে যে আপনি পাণ্ডুলিপি পাঠান, আমরা দেখি, কিন্তু আমি পাঠাতে পারিনি। আপনার তো অসংখ্য গল্প লেখা পড়ে রয়েছে, আমি আপনার বাড়িতে গিয়ে দেখেছি, তা সেগুলি বই আকারে কেন প্রকাশ করছেন না? এইটা ওই যে বললাম, এই ব্যাপারে আমার একটা আলস্য কাজ করছে, পাঠাতে পারছি না বলে প্রকাশিত হচ্ছে না এরকম একটা। তবে একটা কবিতার বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, আরো ছড়া বই করার মতো প্রস্তুতি নিচ্ছি। কবিতার বইও অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে। আর গল্পের বই বলতে গেলে আমি 2-3খানা গল্পের বই ইতিমধ্যেই আমি নামাতে পারি, যত গল্প আমার প্রকাশ হয়েছে। তো এই প্রসঙ্গে আমি বলছি যে আগামী বছরের দিকে আশা করছি আমার বই বেরোবে। শিবশঙ্কর দা, আপনি তো ছড়া লেখেন, কবিতা লেখেন, আমাদের স্ট্রিং নিউজের বিভিন্ন সংখ্যাতেও কিন্তু আপনার কবিতা প্রকাশিত হয়েছে। সেই যে স্ট্রিং নিউজে কবিতা প্রকাশ হওয়া আমাদের প্রিন্ট এডিশনে, আবার অন্যদিকে আজকে এই যে ইন্টারভিউ দিচ্ছেন স্ট্রিং নিউজের স্টুডিওতে এসে, এইটা আপনার কাছে কেমন লাগছে? দেখো, এটা আমার কাছে খুবই একটা মানে কি বলবো, রোমাঞ্চকর বিষয় হয়ে উঠেছে। কারণ স্ট্রিং নিউজের জন্ম লগ্ন থেকে আমি রয়েছি। তুমি আমাকে এই যে সম্মান দিয়েছ, এটা আমার কাছে একটা গর্বের বিষয় এবং আনন্দেরও বিষয়। কারণ তুমি স্ট্রিং নিউজ প্রথম সংখ্যা, সেখানে শুভেচ্ছা বার্তা ছিল, ঠিক। তারপরের সংখ্যা থেকে কবিতা তোমার, এবং বিভিন্ন সময়ে প্রকাশিত, এবং বিভিন্ন সময়ে যে প্রকাশিত হয়েছে তাতে তুমি আমার কাছ থেকে কবিতা চেয়ে নিয়েছো। ইংলিশ ট্যাবলেট যখন করেছো তখনও তুমি আমার কাছ থেকে ইংলিশ গল্প চেয়ে নিয়েছো। এটা আমার কাছে যে কত গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার, এটা বলে তোমাকে বোঝাতে পারবো না। যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে প্রিন্ট এডিশন থেকে আজকে ডিজিটালে চলে এসছে, এবং আমরা শিবশঙ্কর দার ইন্টারভিউ করছি এখানে। একটা অন্যরকম আমারও একটা অনুভূতি কাজ করছে, যেখানে প্রিন্ট আকারে আমরা হয়তো মনের ভাবটা প্রকাশ করি, আজকে সরাসরি আমরা এই স্ট্রিং নিউজের স্টুডিওতে এসে একসঙ্গে বসে সেই যে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারছি আমাদের স্ট্রিং নিউজের দর্শকদের সাথে। আর একটা বিষয় হচ্ছে ছড়া নিয়ে। আমি যদি জিজ্ঞেস করি যে প্রথম কবে কোথায় আপনার ছড়া বা কবিতা প্রকাশিত হলো? দেখো, গল্প, কবিতা, ছড়া, শিশুদের জন্য ছড়াটা কিন্তু বেশি প্রয়োজন হয়। বিভিন্ন লিটল ম্যাগ গুলো কিন্তু ছড়া প্রকাশ করে। তা এই ব্যাপারে যদি বলা যায় যে কবে ছড়া আমি লিখলাম আর কবে বা প্রথম প্রকাশিত হলো, তো শ্যামাপ্রসাদ ঘোষ, শিশু সাহিত্যিক, নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম একজন শিশু সাহিত্যিক, তার কথা আমাকে এখানে বলতেই হয়। আচ্ছা, প্রথম ছড়া শ্যামাপ্রসাদ ঘোষের অনুপ্রেরণায় এবং ওনার কি বলবো আগ্রহে, উৎসাহে আমি প্রথম ছড়া লিখি, এবং সেই ছড়া প্রকাশিত হয় ওনারই পত্রিকা তিতলিতে।
তারপর থেকে আমি অনেক জায়গায় ছড়া লিখেছি, তবে বিশেষ করে ছড়া বেশি প্রকাশিত হয়েছে আমার দৈনিকগুলোতে। একটা সময় দৈনিকে বাচ্চাদের জন্য বিভাগ থাকতো খুব, সেই বিভাগে আমার নিয়মিত ছড়া প্রকাশিত হতো এবং নিয়মিত ছোটদের জন্য গল্প প্রকাশিত হতো। তো এই ব্যাপারে যেমন শ্যামাপ্রসাদ ঘোষের নাম আমি অবশ্যই করব, যিনি আমাকে এই ছড়ার দিকে নিয়ে এসেছেন। উনি বারবার করে বলতেন, কোনো গুরু গম্ভীর ভাষা নয়, সহজ সরল ভাষায় বাচ্চারা যেভাবে বোঝে সেভাবে তুমি ছড়া লেখো। এবং ওনার প্রেরণাতেই কিন্তু আমি যত ছড়া লিখেছি বলা যেতে পারে। এরপরে নাম বলবো চৈতন্য দাসের। আচ্ছা, ও আমাকে কিভাবে যে জড়িয়ে রেখেছে সেটা বলতে পারবো না। এখনো যে আমি লেখার জগতে আছি সেটা যদি বলতে হয় তাহলে বলবো ওই চৈতন্য দাসের। নিয়মিত যোগাযোগ হয়, নিয়মিত যোগাযোগ করে বারবার আমাকে, আপনি লিখছেন, আপনি লেখা দিন, আপনি একটা ছড়া পাঠান তো শিগগিরই, আপনি একটা কবিতা পাঠান, আপনি একটা গল্প লিখে দেন তো। এই যে ব্যাপারটা, যে পেছন থেকে পিঞ্চ করে যাওয়া, যেখানে আমি উত্তেজিত হয়ে উঠছি আর সঙ্গে সঙ্গে আমার লেখার দিকে ঝোঁক চলে যাচ্ছে, এটা কিন্তু চৈতন্য দাস করে যাচ্ছে। আর শ্যামাপ্রসাদ বাবুর কথা বলতে গেলে তিনি হয়তো এভাবে আমাকে বলেন না, কিন্তু উনি মাঝে মধ্যে বলেন, শিবু একটা গল্প দাও, একটা ছড়া বা কবিতা দাও, বিভিন্ন লেখার প্রয়োজন, শিবু একটা লেখা এইভাবে একটা লিখে দাও, এইভাবে মানে এর জন্য একটা লেখা লিখে দাও। চৈতন্য দাস তো বাংলা বাগ বলে একটা পত্রিকা প্রকাশ করেন, সেখানে প্রকাশিত হয়েছে, সেখানে আমার প্রবন্ধ প্রকাশিত হয়েছে ধুবুলিয়া নিয়ে। অনেক ধুবুলিয়ার একটা অংশই ছিল যেখানে ধুবুলিয়া, যেখানে লেখাটা আমারই থাকতো বাংলা বাগে। আচ্ছা, তারপরে গল্প প্রকাশিত হয়েছে, ছড়া হয়েছে। আচ্ছা, সাহিত্য চর্চা করতে করতে মানে কোন কোন সাহিত্যিকদের সংস্পর্শে আপনি এসেছেন? হ্যাঁ, এই সাহিত্য চর্চার আরো একটু বলতে হয় যে দেবদুলাল কুণ্ডু, বগুলার বাড়ি, ওর সঙ্গে আমার এই গল্প বিষয়ক নিয়মিত, মানে লেখকদের তো একটা নিজস্ব বৃত্ত থাকে। হ্যাঁ, আপনি কোন বৃত্তের মধ্যে রয়েছেন, মানে কাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ? এইটা যদি বলতে হয়, আমি একটু বৃত্ত ছাড়া, আচ্ছা, আমি কোনো বৃত্তে নেই, তবে আমার বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ ছিল। যেমন একটা সময় আমরা একটা ইয়ে ছিলাম ধুবুলিয়াতে, গৌতম সাহা ছিল, ফিনিক্সের, তো সেই ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল। ও বিভিন্ন ভাবে কবিতা নিয়ে আলোচনা হতো, গল্প নিয়ে ওর সঙ্গে কম আলোচনা হতো। আমি কাঁচরাপাড়ায় চলে যাই, সেখানে বর্তমানে আমি যেহেতু কল্যাণী নিবাসী, তা সেখানকার রণজয় মালাকার রয়েছে, ওর সঙ্গে আমার নিয়মিত রণজয় মালাকারের কবিতা আমাদের স্টিং নিউজে প্রকাশিত হয়েছে। সম্ভবত আপনার কাছ থেকেই রণজয় মালাকারের কবিতা আমরা পেয়েছিলাম, আপনার মাধ্যমে। হ্যাঁ, মানে রণজয় মালাকারের সঙ্গে আমি ধুবুলিয়াতে থাকাকালীনই যোগাযোগ। আচ্ছা, তো এখন তো আরো খুব ভালো কবিতা লেখেন। হ্যাঁ, উনি ভালো কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন খুব ভালো। তো এই যে রয়েছে, এছাড়া তো রয়েছেই স্বপন পালের কথা বললাম, উনিও আমাকে উৎসাহিত দেন। মানে এদের সঙ্গে যোগাযোগ রাখতে আপনার খুব ভালো লাগে? ভালোই লাগে, মানে যেহেতু লাইক মাইন্ডেড, তারা লাইক মাইন্ডেড। এবার আমি যখনই এখানে থাকি তখন অনিমেষ রায়, সে আমাকে নিয়মিত, যে বললাম না কয়েকজন রয়েছেন, এরা বৃত্ত বলবো না, আচ্ছা, এরা হচ্ছে আমি বিন্দু আর এরাই আমার বৃত্ত। মানে এরাই আমাকে সবসময়ের জন্য ইন্সপায়ার্ড করে যাচ্ছে। একটা লেখা, দেবদুলাল কুণ্ডু একটা গল্প লিখে দিন তো, এরাই যেন আমাকে এই লেখার জন্য ইন্সপায়ার করে যায় বারবার। বুঝতে পেরেছি। এবার এই প্রসঙ্গে বলি যে আমার গল্প ভালো লাগা, যেমন তমাল বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের। আপনি যেহেতু খুব ভালো গল্প লেখেন, বলা হয় যে গল্প লিখতে গেলে গল্প পড়তে হয়, তাহলে কোন কোন লেখকের সমসাময়িক কালে কোন কোন লেখকের গল্প আপনি পড়েন বা পড়তে ভালো লাগে? হ্যাঁ, এইবার এটা যদি বলতে হয়, আমি সমসাময়িক তমাল বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, একটা সময় আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প খুব পছন্দ করতাম। আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছি এই নিয়ে, তার সঙ্গে আমার কথাও হয়েছে গল্প বিষয়ে। পরবর্তীকালে আমি গল্প পড়ে ফোন করতাম, বা এই গল্পটা ভালো হয়নি বা ভালো হয়েছে সেই বিষয়ে। এখনকার মানে বিখ্যাত গল্পকার তো হাল আমলের যদি আরো বলি, তাহলে প্রচেত গুপ্তর গল্প আমার খুব ভালো লাগে।
এমনকি ওনার গল্প পড়ে আমি ওনাকে ফোন করেও বলেছি এই গল্পের এই জায়গাটা আমার ভালো লাগছে না, উনি বলছেন ঠিক আছে আমি পরের বার দেখবো। মানে যখন বই আকারে বেরোবে গল্প তখন এই জায়গাটাকে কিভাবে সংশোধন করা যায় আমি দেখব। তো এরকমও আলোচনা হয়েছে। এছাড়া বড় বড় লেখক যারা রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের এক সময়ে আমি প্রতিটি লেখা পড়তাম। আচ্ছা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমি এখনো পড়ি। আরো যারা রয়েছে ঠিক এই মুহূর্তে যারা রয়েছে, শরণজিৎ চক্রবর্তীর গল্প আমি পড়ি, দেবজ্যোতি ভট্টাচার্যের গল্প আমি পড়ি, গল্প পড়ি তিলোত্তমা মজুমদারের উপন্যাস, গল্প, এই সমস্ত কিন্তু আমি পড়ি। তা আমি কিন্তু লেখকের চাইতে পাঠক বেশি। এটা ওই শ্যামাপ্রসাদ বাবু আমাকে একদিন বলেছিলেন যে তুমি কিন্তু ভালো পাঠক লেখকের চাইতেও। তাই আমার মনে হয় যে আমি এখনো লেখক নই, আমি ভালো পাঠক। আমি সবার লেখা পড়ি, এই বড় বড়দের যেমন লেখা পড়ি, তেমনি যারা খুব ছোট ছোট মানে সবে শুরু করছে তাদের লেখাও কিন্তু আমি মন দিয়ে পড়ি। যদি মনে হয় কোনো কিছু ভালো লাগছে না তাহলেও তাকে জানাই। শিবশঙ্কর দা, আপনি কি কখনো কোনো পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, অবশ্যই ছিলাম। দেখো, কবিতা লিখছি, আর কোনো বাঙালি ছেলে কবিতা লিখছে অথচ পত্রিকা প্রকাশ করছে না, এটা কিন্তু হয় না। তাই একটা সময়ে আমি পত্রিকাও প্রকাশ করেছি, সেটা হচ্ছে নিরালা। আচ্ছা, সে অনেকদিন আগে পত্রিকা প্রকাশিত হতো, তার সঙ্গে অনেকেই সেই নিরালা পত্রিকায় অনেকেই বড় বড় লেখা লিখেছেন এবং নিরালা পত্রিকা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, বাংলাদেশ থেকে লেখা আসতো এবং বাংলাদেশে এই নিরালা পত্রিকার কবিতা নিয়ে আলোচনা বেরোতো বাংলাদেশের পত্রিকায়। সেটা কত সালের আগে? সেটা ধরো এই 85, 87 থেকে 90, 95 এই সময়কার কথা। 85 থেকে 90-এর। হ্যাঁ, সেই সময়ে কিন্তু এই নিরালা খুব একটা নাম করেছিল যে বাংলাদেশে নিরালার কবিতা নিয়ে। সেটা কি লিটল ম্যাগাজিন আকারে প্রকাশিত হতো? হ্যাঁ, একদম লিটল ম্যাগাজিন আকারে প্রকাশিত। লেটার প্রেসের যুগ ছিল সম্ভবত। লেটার প্রেসের যুগ না, লেটার প্রেস ছাড়িয়ে কম্পিউটার যুগ এসে গেছে, কম্পিউটারের যুগ এসে গেছে। ততক্ষণে নিরালা তো প্রথমে ছিল 2 পাতার, তারপরে বই আকারে বেরোলো। আচ্ছা, সেটা আপনি শুরুটা করেছিলেন কিভাবে? শুরুটা হয়েছিল একেবারেই 2 পাতার। আচ্ছা, 2 পাতার একটা ফোল্ডার দিয়ে, তারপরে ধীরে ধীরে সেটা বই আকারে এসেছিল। যে কোনো কারণেই হোক সেটি পরবর্তীকালে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। সম্পাদক আমি নিজেই ছিলাম। আচ্ছা, কটা সংখ্যা বেরিয়েছিল মনে পড়ছে? 3-4 বছর বেরিয়েছিল এবং সেটা দ্বিমাসিক। আচ্ছা, 3-4 বছর ধারাবাহিক বেরিয়েছিল। এছাড়া আমি আরো অনেক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছি। মাসে মাসে কবিতা ছিল একবার, সেটা আমাদের পালা করে সম্পাদনার দায়িত্ব আসতো। তাছাড়া আমাদের একটি সংস্থা ছিল সাগ্নিক, সেই সংস্থার যে পত্রিকা সেটাও আমি সম্পাদনা করতাম। আপনাকে আমার শেষ প্রশ্ন, এই সাহিত্য চর্চার ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট কতটা পান? এইটা একটা বড় প্রশ্ন। পারিবারিক সাপোর্ট আমি কতটা পাই, সব সময় যে পাই সেটা বলা যাবে না, আবার যে কোনো সময় পাই না সেটাও বলা যাবে না। আচ্ছা, যেহেতু আপনার স্ত্রী তো সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত, 2টো বই প্রকাশ হয়েছে, তিনি আবৃত্তিকার, তাহলে এই কথাটা কেন আসছে? হ্যাঁ, এই যে সংসারের যে একটা চাপ থাকে, সেই চাপে কখনো কখনো আমি সাহিত্য থেকে দূরে চলে যাই। আচ্ছা, কিন্তু এই যে একটু আগে বললে, স্ত্রী কিন্তু আমাকে বারবার খুঁচিয়ে যাচ্ছে তুমি লিখছো না কেন। আচ্ছা, কিন্তু তাকে বোঝাবোটা কি করে যে সময়টা কখন। তারপরে যখন সময় পাই সে কিন্তু আমাকে উৎসাহিত করে। অনেকে বলেন না ভাই বাড়ির জন্য আমি লিখতে পারছি না, এই কথাটা কিন্তু আমি বলতে পারবো না। বন্ডিংটা ভালো, আপনিও সাহিত্য চর্চা করেন, আপনার স্ত্রীও সাহিত্য চর্চা করে, এই রকম সৌভাগ্য হয় কজনের? হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো সে কিন্তু আমাকে বারবার উৎসাহিত হচ্ছে যে একটা গল্প যদি প্রকাশ হয় আমার চাইতে আনন্দ বোধহয় সে পায়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট লেখক শিবশঙ্কর দাসের বিশেষ সাক্ষাৎকার। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।
নমস্কার।